সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় রাজধানীর খাল দূষণ, দখল ও উচ্ছেদ। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর ফিরোজ আহমেদ, সাবেক চেয়ারম্যান ঢাকা ওয়াসা বোর্ড, স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, এবং ওই প্রান্তে আছেন মোহাম্মদ আনসার আলী খান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা, দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। স্থানীয় নেতাদের সহায়তায় গোবিন্দগঞ্জে ইক্ষু খামারে গড়ে তোলা হয় বসতি, দাবি আদিবাসীদের, অস্বীকার অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ। নাসিরনগরে হামলার আগে ওয়াসিম বিডি নামে ফেসবুক পেজ থেকে কাবা শরীফের বিকৃতি ছবি আপলোড করা হয়, নিশ্চিত পুলিশ, বলছে সাম্প্রদায়িক সংঘাত ছড়াতেই এ কাজ। জঙ্গিবাদের হাত ধরেই এমন ধর্মের নামে মানুষ হত্যা করছে বিএনপি জামাত, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা দেওয়ার নির্দেশ। রিজার্ভ থেকে চুরি যাওয়া $8 কোটি মধ্যে $1.5 কোটি ফেরত পেল বাংলাদেশ, গ্রহণ করেছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এবং যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ট্রাম্প বিরোধী বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ, আন্দোলন চলছে অন্যান্য শহরে। এই খালের যে ব্যাপারটা রাজধানী আসছে, মালিক হলো জেলা প্রশাসন, খালের দেখভালের দায়িত্ব হচ্ছে ওয়াসার, আর এটার ভিতর দিয়ে সিটি কর্পোরেশন, তার যে জিনিসগুলো যা টুকটাক মাঝে মাঝে এইটার কিছু জিনিস তারা করে, বা প্রতিবার কথা উঠছে সিটি কর্পোরেশন বলছে এটা দেখভালের দায়িত্ব হচ্ছে ওয়াসার, ওয়াসা বলছে এটা তো ব্যবহার করছে সিটি কর্পোরেশন। না, এটা একটা সংঘাত বা মানে এটা কিন্তু এটা থামছে না, আছে। হ্যাঁ, এটা থামছে না, প্রত্যেকে বলছে আমি তো জানি না, সিটি কর্পোরেশন বলছে যে তারা পরিষ্কার করে না বলে পানি যায় না। যেহেতু খালগুলো দখল হচ্ছে, ভরাট হচ্ছে, সুতরাং এই দায়িত্ব একে অপরকে দেওয়ার চেষ্টা করছে। আসলে ব্যাপারটা হলো যে আমাদের ঢাকা শহরের যে খালগুলো ছিল, সেই খালগুলো তো জানি সবাই, এটা তো জানি আমরা যে ভরাট হয়ে আসছে আস্তে আস্তে, এবং এটা আসলে বিলুপ্ত হয়ে চলছে। এখন দুই একটা খাল যাও আছে সেটা বিলুপ্ত হওয়ার পথে। তো এই অবস্থার প্রেক্ষিতে সবাই একে অপরকে দৌড় দেওয়ার চেষ্টা করছে আসলে। কিন্তু খালগুলো দিয়ে আসলে পানি নিষ্কাশন হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই খালগুলো বন্ধ হওয়ার জন্য যে অঘটন ঘটতেছে, দেখেন ঢাকা শহরে বৃষ্টি হলে সেই বৃষ্টি পানি যায় না, বৃষ্টি পানি যেতে অনেক সময় লাগে। তো খাল হচ্ছে ওই বৃষ্টি পানি যাওয়ার শেষের দিকের যে পথটা। আর এর ভিতরে আছে, ঢাকা শহরের ভিতরে আছে সুয়েল লাইন, অথবা অনেক সময় আমরা দেখি যে এই খাল, অনেক খাল ভরাট করে সেখানে কালভার্ট করা হয়েছে, ওইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে, এবং বন্ধ হয়ে আসার জন্য এখন এই পানি নিষ্কাশন আসলে খুব ডিলেড হচ্ছে এবং শহরবাসী দুর্ভোগ হচ্ছে। আরেকটা বড় ব্যাপার যেটা ঘটতেছে সেটা হচ্ছে এই যে অনেকেই সুয়েল লাইনে কানেকশন, আমি আগে বলি যে সুয়েল লাইন এবং এই ড্রেনেজ লাইন কিন্তু আলাদা ঢাকা শহরে। সুয়েল লাইনে কানেকশন, যখন সুয়েল লাইন যখন ম্যানহোল উপচে যখন আসে, তখন সে বাধ্য হয়ে ওয়াসাকে যায়। ওয়াসা অনেক সময় দেখে যে অন্য কোনো পথ না থাকলে ওটাকে কানেক্ট করে দেয় ড্রেনেজ লাইনের সঙ্গে, তাতে করে ড্রেনেজ পানিটা দূষিত হচ্ছে। এই দূষিত হওয়ার জন্য এটা আসলে জনস্বাস্থ্যের জন্য একটা হুমকি হয়ে যাচ্ছে। তো এই হলো ঢাকা শহরের অবস্থা এখন। এই সুয়েল লাইন আর ড্রেনেজ লাইন মিক্সড আপ হয়ে গেছে, এবং আমাদের যে ড্রেনেজ লাইনগুলো আছে এগুলো বন্ধ হয়ে আসছে, এবং খালগুলো ভরাট হয়ে আসছে। সুতরাং ঢাকাবাসী আস্তে আস্তে চোখড হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। এটাই হলো অবস্থা বর্তমানে। মহাসভা উনি বলছেন সুয়েজ লাইন এবং ড্রেনেজ সিস্টেম একই জায়গায় ঢুকে গেছে। ঢুকে যায় নাই, ঢুকানো হয়েছে। এটা হলো প্রথম ব্যাপার। ড্রেনেজ লাইনটা হচ্ছে আপনার বৃষ্টির পানি বাসা থেকে, যে দেখবেন বাসাতে আপনার সুয়েরেজ যতগুলি স্ট্যাক তৈরি করা হয় পাইপলাইন, একটি হলো কমোড বা প্যান থেকে নামানো লাইন, যেটা হলো সুয়েরেজ লাইন। সেটা সুয়েরেজের ওয়াসার সুয়েরেজ লাইন যদি থাকে সেখানে যাবে, অথবা আপনার ব্যক্তিগত সেপটিক ট্যাঙ্কে যাবে, সেপটিক ট্যাঙ্ক থেকে সোকয়েলে যাবে, সোকয়েল উপচানো যে পানিটি আসবে সেটা আবার ড্রেনেজ লাইনে যাবে। এটা হলো সিস্টেমের মধ্যে আছে। এখন দেখা যাচ্ছে এটার উল্টা দিক থেকে যদি আসেন, আমরা প্রতিনিয়ত বলছি ওয়াসা
আমাদের বুড়িগঙ্গা নদীকে ধ্বংস করছে। অর্থাৎ ওনারা কিন্তু ড্রেনেজ লাইনটি ওয়াসা বুড়িগঙ্গা নদীতে দিয়েছিলেন, কিন্তু ড্রেনেজ লাইন দিয়ে পানি যায় না, সব সুয়েরেজ যায়। আর যে কোনো লোক কানেকশন করার সময় ইচ্ছাকৃতভাবে, কারণ ড্রেনেজটা অনেক বেশি ক্লিন থাকে, অনেক বড়, আর এটা ক্লিন থাকে বিকজ অফ দ্য ফ্লো অফ দ্য ওয়াটার। আর সুয়েরেজটা হলো প্রপারলি মেনটেন করতে হয়। এটার সিস্টেম স্যার একটু আগে বলতেছিলেন যে সিস্টেমটা হচ্ছে যখন প্রেসার কম থাকবে তখনও যেন এটা মুভ করে, যখন ফ্লো বেশি থাকবে তখনও যেন এটা মুভ করে। এই অর্থাৎ এটা ইনস্টল করার সময় এটাকে প্রপার অ্যাঙ্গেলে এটা করার কথা। এই জিনিসগুলি মেনটেন হয় না। দেখা গেছে যে সুয়েরেজ লাইন করতেছে, সেখানে আপনার দুটি পাইপ জোড়া দেওয়ার সময় একজন লেবার কাজ করছে, সে জানেই না যে এটা একটু আপসেট হলে পারেই এখানে সুয়েরেজের পাহাড় জমবে। এই তথ্যটি কেউই জানে না। এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কনস্ট্রাকশন করা দেখেছি, দুটি পাইপ যখন কানেকশন হচ্ছে একটি রিং দিয়ে, তার নিচে ব্রিক সোলিং করার কথা, যাতে ঢালাই দিয়ে দেওয়ার কথা জয়েন্টের ওখানে, যাতে এটা লেভেল চেঞ্জ না হয়। আপনি একটি ক্ষেত্রেও দেখাতে পারবেন না, তারপরে তারা বিল পায় কেমন করে। ভবিষ্যতে যখন এটার উপরে লোড হয়, গাড়ি যায়, তখন একটি নেমে যায়, একটি কম নামে, তখনই পাইপগুলির মুখ চেঞ্জ হয়ে যায়। এগুলি হলো প্রথম সূত্রপাত। এবং আপনি যে শব্দটি বলেছেন সেইখানে আমি বলবো যে এগুলি করা হয়েছে, মানে অনেকটা অজ্ঞানতাবশত, অনেকখান দায়িত্ব বাদ দিয়ে যারা এই কাজটি করেছে তারা এই কাজটি খুবই অন্যায়ভাবে করেছে। তার ফলশ্রুতিতে ঢাকা শহরের মানুষ ভুগছে। এবং প্রতিটি ক্ষেত্রেই ওয়াসা বলেন, সরকার বলেন এবং জনগণ বলেন, প্রত্যেকে চিন্তা করেছে সেই আপনার পুকুরের ইতিহাস, যে সবাইকে বলা হলো পানি দুধ দাও, এবং প্রত্যেকে ভেবেছে আমি খালি পানি দেই আর বাকি সব দুধ দিক। সকালবেলা দেখা গেল যে সব পুরা পুকুরটাই পানিতে ভর্তি, দুধ নাই। আমাদের ঢাকা শহরের দুরবস্থা কিন্তু ওই জায়গায় পৌঁছেছে। এখন আসেন, ঢাকা শহরে আরেকটি বিরাট ঘটনা ঘটেছে। স্বাধীনতার পরপরই টাকার বস্তা নিয়ে আসা হয়েছে যে তোমাদের ড্রেনেজ সিস্টেম ঠিক করে দেব। কথা নাই বার্তা নাই, ক্যানেলগুলিকে বন্ধ করে আপনার বক্স কালভার্ট, অদ্ভুত একখান জিনিস। আমরা একটি বক্স কালভার্ট এই মেয়রদের ইলেকশনের আগে আমরা স্টাডি করেছিলাম, 8 ফিট কমপ্লিটলি সলিড। অর্থাৎ বক্স কালভার্ট বানানোর পর এটার প্রপার মেনটেনেন্সের দায়িত্ব কাউকে ওইভাবে দেওয়া হয় না। দায়িত্ব মানে অর্থ সহ দায়িত্ব দেওয়া হয় নাই। বক্স কালভার্টের সমানে বানানোর সময় দায়িত্ব নেওয়ার লোকের কিন্তু অভাব হয় নাই, কারণ ওখানে সুন্দর কমিশন পাওয়া যায়, কংক্রিটের কাজ, রডের কাজ, এখানে কমিশন একেবারে লিখিত কমিশন আছে। যখন হয়ে গেল এই 8 ফিট ডেপথের যে সলিড ওয়েস্ট, সেটা স্টোনের মতন শক্ত হয়ে গেছে। একটি হিসাব করা হয়েছে, একটি মেশিন, এবং পরবর্তীতে বোধহয় আনিসুল হক সাহেব আরো কয়েকটা মেশিন নিয়ে এসছেন, সেই ওয়াসার যে মেশিনটি আছে সেটি দিয়ে আমরা একটা স্টাডি হিসাব করেছিলাম যে এই একটি মেশিন দিয়ে যদি এই কালভার্টের ভিতর থেকে এই 8 ফিটের গার্বেজগুলি, স্টোন গার্বেজ যদি আমরা তুলতে যাই, এটা টোটাল ঢাকা শহরের এগুলি তুলতে প্রায় 28 থেকে 30 বছরের মতন সময় লাগতে পারে। তার মানে আপনি এই কালভার্ট ভাঙার ব্যাপার আছে, কালভার্টের ভিতরে ঢোকার ব্যাপার আছে, মেশিন বসানোর ব্যাপার আছে। সম্ভবত হল্যান্ড থেকে তারা মেশিন নিয়ে আসছে, আনিসুল হক সাহেব সম্প্রতি মেশিন নিয়ে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, সৃষ্টিকর্তা ঢাকা শহরকে কালভার্ট কি বলে আপনার এই ক্যানেল দিয়ে ঐশ্বর্যমণ্ডিত করেছিল। আমি আপনার এখানে আমি আপনার এখানে আবার বহুবার বলেছি, আবার বলি, কোরআনের পাতায় যতবার জান্নাতের কথা বলা হয়েছে, জান্নাতকে পরিচয় করানোর জন্য আল্লাহ তাআলা বলছে ওই যে যার নিতে দিয়ে নহর প্রবাহিত হয়েছে। আমাদের কাজ হলো ধরো এই নহর বন্ধ করো। নহর বন্ধ করতে করতে আমি নিজে গোপীবাগের বাসিন্দা, দোলাইখালে আমি গোসল করেছি, দোলাইখালের নৌকায় বসে নারিকেল খেয়েছি। এমনকি আমরা মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছনে ছোট ছোট লঞ্চ আসতো, সেই লঞ্চ দেখেছি। তার চেয়েও সর্বশেষ সেটি হচ্ছে স্বাধীনতার অনেক পরে এই নটরডেম কলেজের পাশ দিয়ে নৌকা যেত, বর্ষাকালে নৌকা যেত, শীতকালে না নৌকা যেত। সেটাকে হঠাৎ কথা নাই বার্তা নাই বক্স কালভার্ট করার একটা অস্বাভাবিক রকম ম্যানিয়া হয়ে গেল। এবং বক্স কালভার্টের মাধ্যমে আরেকটি যে দুর্ঘটনা ঘটলো, বক্স কালভার্ট কনভার্টেড ইনটু রোড, দুই পাশে রাস্তার উপরে বাড়িঘর, এটাকে আপনি সরাতে চাইলেও পারবেন না। এবং এই তথ্যগুলি যখন আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করলাম, এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী বললেন প্রয়োজন হলে এইসব বক্স কালভার্ট ভেঙে
আবার আমার খাল বের করতে হবে। এছাড়া ঢাকা শহরকে বাঁচানোর কোনো উপায় নাই। ঢাকা শহরে জলাবদ্ধতা কিন্তু নাই। ঢাকা শহর হচ্ছে জলজট, অর্থাৎ যে পানিটি 20 থেকে 30 মিনিট বা 1 ঘন্টায় বের হয়ে যাওয়ার কথা, সেটা 8 থেকে 9 ঘন্টা লাগে। এবং সেগুলি পাম্প করে নিতে হয়, কারণ যাওয়ার রাস্তা নাই। সেগুলি সলিড ওয়েস্ট দিয়ে জমে গেছে। এগুলি থেকে এখন বের হওয়ার উপায় কি? এর বাইরে যেগুলি উন্মুক্ত আপনার ড্রেনেজগুলি রয়েছে বা খালগুলি রয়েছে, সেই খালের পাশে কিন্তু আইন করা আছে যে খালের পাশ, নদীর পাশ, এগুলির একটা এরিয়া আছে, সেই পর্যন্ত হলো সরকারের জমি, খাস জমি। সেগুলি দেখা যাচ্ছে, আপনি যদি ছবি দেখেন তাহলে দেখতে পাবেন খালের উপরে বাঁশ দিয়ে, খালের মধ্যে বাঁশ ঢুকিয়ে অলরেডি খালেরও অর্ধেক দখল করা। আচ্ছা, খালের দখলের ইয়েটা আসছি আনসার আলী ভাইয়ের কাছে। উনি বলছে খালের দখল, খালের মধ্যে, হ্যাঁ খালের মধ্যে সিটি কর্পোরেশনের ময়লা। হ্যাঁ, এবং খাল দখলের যদি আপনি প্রক্রিয়ার কথা বলেন, অন্য মানুষ দখল করছে, কি করছে? সিটি কর্পোরেশন যত জায়গায়, আপনি যত হ্যাঁ চারিদিকে দেখবেন সিটি কর্পোরেশন ময়লা ফেলতে ফেলতে এমন করেছে যে সিটি কর্পোরেশনের ময়লা গার্বেজের গন্ধে কেউ থাকতে পারে না। বল, ঢাকা শহরের খাল নিয়ে, জলবদ্ধতা নিয়ে অনেক বিজ্ঞ আলোচনা চলছে আমাদের মধ্যে। আসলে যখন খাল ছিল, ঢাকা নগরের ভিতর নহরগুলি বচ্ছিল, তখন ঢাকা শহরের লোক সংখ্যা কত ছিল? তখন ঢাকা শহরে কয়টি গাড়ি চলাচল করত? আসলে অতীত নিয়ে কথা বলে এখন আমাদের সমস্যার সমাধান হবে না। ঢাকা শহরের লোক ক্রমাগত বাড়ছে এবং ঢাকা শহরের গেট সারা বাংলাদেশের সমস্ত লোকের জন্য খোলা। যত লোক খুশি ঢাকা শহর আসবে, কারণ ঢাকা আসলে একটি কাজ পাওয়া যায়, ঢাকা আসলে চাকচিক্য নগরী দেখা যায়। আমার মনে হয় এটা নিয়ে চিন্তা করার সময় আসছে যে ঢাকা নগরী আর কত লোক ধারণ করতে পারবে। এটা নিয়ে যদি চিন্তা, জানেন একবার করা হয়েছিল বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি শক্তিশালীকরণ। সে সময় আমি উপজেলায় চাকরি করতাম, দেখেছিলাম যে জেলা শহরগুলি মরে যাচ্ছে, সব উপজেলাগুলি হাইলাইটেড হয়ে যাচ্ছে। সমস্ত লোকজন একটি বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর কারণে এগুলি আবার সব ফেরত চলে আসলো। আমরা সবাই জানি এগুলি। আমার মনে হয় যে ঢাকা নগরীর এই লোকের চাপ কমাতে হবে, সেটা যেভাবে হোক। যদি লোকের চাপ না কমানো হয়, আমরা টকশোতে এসে কোথায় বলবো, কোনো সমস্যার সমাধান করা যাবে না। আপনার সিটি কর্পোরেশনের ওয়াসার কথা এসছে, আসলে একে অপরকে দায় আরোপ করে জনগণের কাছ থেকে মুক্তি পাওয়া যাবে না। নগরীর যে ড্রেনেজ ব্যবস্থা, এটা সিটি কর্পোরেশন এবং ওয়াসা যৌথভাবেই করার দায়িত্ব। ওয়াসা অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ শহরের দায়িত্ব তো ওয়াসা নামের ভিতরেই এটা রয়েছে। আপনার বাড়িতে যদি আপনি বাড়ি করেন, আপনার ছাদে পানিটা ফেলার জন্য যে ড্রেনেজটা আপনাকে করতে হয়, তেমনি ঢাকা নগরীর সমস্ত রাস্তাগুলির মালিক সিটি কর্পোরেশন। এই রাস্তায় বৃষ্টি হলেই প্রথমে রাস্তায় পানি জমে। রাস্তায় পানি জমে কেন? কারণ আপনার যে বাড়িটি 10 কাঠা জমিতে একটা বাড়ি ছিল, দোতলা একটা ছোট্ট ঘর ছিল, বিশাল একটা উঠান ছিল, সেখানে পানি জমতো, পানি সাক করে নিতে নিচে। আপনার বাড়িতে 1 ফোঁটা পানি সাক করার কোনো উপায় নাই। আপনার যেখানে 2টা ফ্যামিলি বাস করতো, সেখানে 20টি ফ্যামিলি বসবাস করে। তাহলে সমস্ত পানিগুলি বৃষ্টি হওয়ার সাথে সাথে গড়িয়ে এসে রাস্তায় আসে। যেহেতু সিটি কর্পোরেশন রাস্তার মালিক, সেজন্য সিটি কর্পোরেশনের দায়িত্ব আসে যে রাস্তার পানিটা সরানোর জন্য। সেই জন্য রাস্তার পানি সরার জন্য যে ড্রেনটা দরকার, ফুটপাথের পাশ দিয়ে এই ড্রেনটি সিটি কর্পোরেশন করে। এবং প্রত্যেকটা রাস্তার পাশ দিয়ে, ফুটপাথ পাশ দিয়ে ক্যাশপিট থাকে। আপনারা দেখবেন যে ক্যাশপিটগুলিতে পানি যায় না। এর জন্য সিটি কর্পোরেশন বা ওয়াসাকে দায়ী করা যাবে না, এর জন্য দায়ী আমরা নিজেরা। আমি একবার শান্তিনগরে 1 কমন পানির ভিতরে দাঁড়িয়ে থেকে একটা ম্যানহোলের ভিতরে একটা লোক নামিয়ে দিয়ে সেখান থেকে জানালার স্টিলের ফ্রেম পর্যন্ত টেনে তুলছি আমরা ওর বিরুদ্ধে থেকে। আর পলিথিন তো আছেই। অতএব ওয়াসা বা সিটি কর্পোরেশনকে শুধু দোষারোপ করে এই সমস্যার সমাধান করা সম্ভব না। এই দায় দায়িত্ব আমরা ঢাকা শহরে যারা বসবাস করি, ঢাকা নগরী নিয়ে যেটা চিন্তা করি, আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমার মনে হয় সেসব কথা না বলে এখন কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এই ব্যাপারে মহাশয় আছেন। আমি যখন সিটি কর্পোরেশনে ছিলাম, এই শান্তিনগরের আমার মেয়র মধ্যে আসার সাথে সাথে বললেন যে এমন কি করা যায় যে নগরবাসীর দৃষ্টি আকর্ষণ করা যায়। আমি বললাম মহাশয়ের কথা নিয়ে যে স্যার, অন্তত আগামী বর্ষায় যেন এই শান্তিনগরে পানিটা না থাকে, এই ব্যবস্থাটা আপনি করেন, আপনি জননন্দিত হবেন। আমরা সেখানে একটি অনেক বড় সেমিনার করেছিলাম, ওনারা সুপারিশ দিয়েছিলেন, সেই সুপারিশ মোতাবেক কাজ চলছে, শুরু হয়েছে। এবং এবার আপনি দেখবেন এবার আগের থেকে অনেক কম। এবং আশা করি এটা যদি কমপ্লিট হয় তাহলে শান্তিনগর জলবদ্ধতা থাকবে না। তবে এই অ্যাডহক ভিত্তিতে কাজ করে নিয়ে কিন্তু সমগ্র ঢাকা নগরীর সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব না।
ঢাকা নগরী নিয়ে আমি ব্যক্তিগত মনে করি ওয়াসা শুধু খাওয়ার পানি নিয়ে ব্যস্ত আছে, আর সিটি কর্পোরেশনের এখানেও কোনো কাজ নাই যে সিটি কর্পোরেশন নাই। রাত 12টার সময় মেয়র মহোদয়ের কাছে বা সিওর কাছে টেলিফোন আসে যে রাস্তার উপরে একটা কুকুর মরে পড়ে আছে, এই কুকুরটা কে সরাবে? এই চিন্তা থেকে শুরু করে বেলা 12টার সময় ঢাকা ইউনিভার্সিটিতে কেন এই বিদ্যুতের লাইট জ্বলছে, স্ট্রিট লাইট জ্বলছে, এই সমস্ত জবাব দিতে হয় সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনে এমন কোনো সক্ষমতা নাই, এরকম বর্তমান যে এমন সক্ষমতা নাই যে সমস্যার সমাধান করা, সমস্ত সমস্যা সম্ভব। আমার মনে হয়, ব্যক্তিগত মনে করি, ঢাকা নগরীর যে অবস্থা এসছে বর্তমানে, তাতে এই শুধুমাত্র ড্রেনেজ সিস্টেম নিয়ে একটা অথরিটি করা দরকার, যে অথরিটির দায়িত্ব থাকবে, চিন্তা থাকবে সমস্ত এই ড্রেনেজ সিস্টেমটা নিয়ে যদি করা হয়, আমার মনে হয় যে আমরা সেই আগের 60টি বা 65টি খাল আমরা দেখতে পারবো না, বাস্তবতা নিজেকে দেখতে পারবো না। কারণ আপনি জানেন, আমরা যেখানে বসে আছি এই পিছনে একটা বিশাল খাল ছিল, বিশাল খাল ছিল, বিশাল খাল ছিল। আপনার টেলিভিশনের সামনে, এই আপনার সেন্টারের সামনে অনেকখানি সিটি কর্পোরেশন রাস্তা দখল হয়ে গেছে। আমি চেষ্টা করে উচ্ছেদ করতে পারিনি। এখানে আপনার উল্টার দিকে যে একটা পার্ক আছে, এই পার্কে আমরা ময়লা ফেলা জায়গা করতে চেয়েছিলাম, সেখানে মিছিল করা হয়েছে, করা হয়নি। একটা পাবলিক টয়লেট করতে চেয়েছিলাম, হাইকোর্টে মামলা করা হয়েছে। অতএব এই সমস্ত বিষয়গুলি আমলে নিয়ে এসে আমাদের চিন্তা করতে হবে যে ঢাকা নগরী সমস্ত সমস্যা সমাধানগুলি সকল কর্তৃপক্ষকে একমত পোষণ করে এগুলো দূর করতে হবে। আচ্ছা, উনি যেটা বললেন যে আলাদা সেপারেট একটা এই সুয়েরেজ সিস্টেমের মধ্যে অথরিটি নিয়ে ভাবা দরকার। দেখেন, প্রথম এই ড্রেনেজ সিস্টেম ছিল ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আন্ডারে, জনস্বাস্থ্য প্রকৌশলী। সেখান থেকে এটা আসলো ওয়াসার উপরে। এখন ওয়াসা আসলে এই ড্রেনেজে নজরদারি কম হওয়ার কারণ একটা আছে, সেটা হলো যে ঢাকা ওয়াসা টাকা পায় পানি থেকে, সুয়ের থেকে, কিন্তু ড্রেনের জন্য কোনো টাকা পায় না জনগণের কাছ থেকে, বা কোনো রকম নেওয়ার কোনো ভর্তুকি নাই। তো এখন এই সুয়েজটা সিস্টেমটাকে এই ড্রেনেজ সিস্টেমটাকে চালাচ্ছে ওয়াসা, কিন্তু ওয়াসা এখান থেকে কোনো ট্যাক্সও পায় না, টাকাও পায় না, বরং অন্য খাত থেকে তাদের টাকা দিতে হয়, যার জন্য এটা কিন্তু একটা আইদার একটা অর্গানাইজেশন করা হোক, অথবা ওয়াসাকে এটার জন্য মানে ঠিক এটার যাতে ভালোভাবে চলতে পারে তার ব্যবস্থা করা। এখন একটা অর্গানাইজেশন বড় অর্গানাইজেশন হতে পারে, বাট এটার হয়তো রেসপন্সিবিলিটি বিভিন্ন ডিভিশনকে ভাগ করে দেওয়া এটাকে চালানো যেতে পারে, অথবা একটা অর্গানাইজেশন আলাদা করা যেতে পারে। কিন্তু আসলে তো অর্গানাইজেশন ঢাকা বাংলাদেশে অনেক আছে, আরো নতুন করে অর্গানাইজেশন করে কি লাভ হবে বা এর ফাইন্যান্সিং কিভাবে হবে। এখন যেমন ঢাকা ওয়াসা পানি খাত থেকে অনেক টাকা পাচ্ছে, সেটা দিয়ে সে অন্য একটা ম্যানেজ করতে পারতেছে, কিন্তু আলাদা করতে হলে তার জন্য আলাদা বাজেট দরকার, সবকিছু আলাদা হবে। তো এখন এখান থেকে আবার ট্যাক্স তো হয়তো ইম্পোজ করতে হবে, তো এইগুলো তো করতে হবে। সুতরাং জনগণের উপরে লোড বাড়বে, ট্যাক্স বাড়বে আর কি। তো এইটা আসলে একটু চিন্তা ভাবনা করে একটা কিছু সিদ্ধান্ত নেওয়ার দরকার, যাতে নাকি এটা তাহলে সমস্যাটা মনে করেন আমাদের খালগুলো নাই, ঠিক আছে, কিন্তু এটা নিজ দিক দিয়ে যেটুকু আছে সেটা তো পরিষ্কার রাখা হোক। তাহলে এটা যদি পরিষ্কার না রাখেন, আপনি বলছেন যে পয়সা পায় না বলে ওয়াসা করে না, তাহলে এটা করবে কি? ঢাকা ওয়াসার সমগ্র বাজেটের ভিতরে হয়তো ড্রেনেজের জন্য একটা বাজেট থাকে, সেখান থেকে কাজ করে, কিন্তু ড্রেনেজ থেকে কোনো টাকা পায় না, তারা ট্যাক্স পায় না, এটা সত্যি কথা। তো এখন ব্যাপার হলো যে এই যে এটা ক্লিনিং বা মেইনটেনেন্স করার জন্য যতটা টাকা দরকার ততটা হয়তো ঢাকা ওয়াসা খরচ করতে পারে না। কিন্তু বর্তমান ওয়াসার চেয়ারম্যান উনি বলেছেন যে দেখেন, কোন জায়গায় এই সুয়েজের দায়িত্ব ওয়াটার সাপ্লাই নাই। এখন এটা হলো এইটা মানে কেন উনি এই কথাটা কেন বললেন? সুয়েজটা পানি সরবরাহ করা এবং সেখান থেকে যে টাকা আসছে, ডেফিনেটলি এটা অনেক টাকা আসছে, কিন্তু সুয়েজে আসলে সমস্যা হচ্ছে যে সুয়েজ কাজটা একটু ডিফিকাল্ট, এবং এখানে দেখেনি মানুষের অনেক রকম অভিযোগ থাকে, অনেক রকম অভিযোগ আসে, এবং এই কাজটা ঢাকা শহরে কিছু হয়নি, মাত্র 20% বা 15% লোক সুয়ের সিস্টেমের আওতায় আছে, বাকিটা মোটামুটি নিজেরই ব্যবস্থা করতেছে। সেফটি ট্যাঙ্কে করলেও এটা তো 100% পারফেক্ট না, তো কারণ হচ্ছে সেফটি ট্যাঙ্ক থেকে যে পানিটা আসে, না সেফটি ট্যাঙ্কে যে পানিটা যাচ্ছে, হয়তো বাল্ক অফ দি পলিউটেন্ট সাবস্টেন্স যেটা সেটা সেফটি ট্যাঙ্কে থেকে যাচ্ছে, কিন্তু এর যে ইফ্লুয়েন্ট যেটা সেটা কিন্তু
পরিষ্কার পানি নয়, এটা কিন্তু পলিউটিং ক্যাপাসিটি কিন্তু অনেক আছে। আর তার চেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে সেপটিক ট্যাঙ্ক মানুষ পরিষ্কার করতে চায় না। সেপটিক ট্যাঙ্ক যদি পরিষ্কার না করে তাহলে সেপটিক ট্যাঙ্কে ময়লা জমতে জমতে ঠিক ওই অবস্থাটা ওই ড্রেনেজ সিস্টেম মতো হয়, তখন হয়েছে কি ওই সেপটিক ট্যাঙ্ক শর্ট সার্কিট হয়ে যায়, অর্থাৎ যা আসতেছে ঠিক তাই বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে রিটেনশন করার কোনো স্কোপ থাকে না। তখন ওই যে ড্রেনেজ লাইন যেটা এটা হাইলি কন্টামিনেটেড হয়ে যায়। আমাকে ঢাকা শহরে কিন্তু সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার মতো ব্যবস্থাও গড়ে ওঠে নাই। আর এটা পরিষ্কার না করার জন্য এক্স্যাক্টলি পরিষ্কার না করার জন্য এখন যেটা হচ্ছে শর্ট সার্কিট হয়ে গিয়ে সোজা ড্রেনেজ লাইনে চলে যাচ্ছে, যার জন্য এই পানিটা এত ময়লা বা অপরিষ্কার। এবং এরা সুয়েজ অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে ড্রেনেজ থেকে যে পানি ঢাকা শহরে আশেপাশে যাচ্ছে এটা সুয়েজ অ্যাকচুয়ালি সুয়েজ, ইট ইজ নট জাস্ট আমরা বলি যেটা ওয়েস্ট ওয়াটার, সেটা না, ইট ইজ এ সুয়েজ। এর বিওডি ভ্যালু 200, 250, 300-র উপরে, যেটা নাকি সুয়েজের বুড়িগঙ্গা যায় পড়ছে। এক্স্যাক্টলি, তাতে করে বুড়িগঙ্গা পলিউশন হচ্ছে। এবং বুড়িগঙ্গা পলিউশনে আমরা হিসেব করে দেখেছি যে 40% হচ্ছে এইসব আবর্জনা, আর 40% হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। সুতরাং এই দুইটা মিলে এটাকে একেবারেই মানে পলিউশন লেভেল এখানে পড়ছে যে এখানে আর এটাকে বুড়িগঙ্গার পানিও জানেন তো গন্ধ, এবং এটা মানুষ ব্যবহার করতে পারে না, কোন রকম ব্যবহার। তাহলে এই পরিকল্পনাবিদরা কি করবেন, স্থপতিরা কি করবেন? না দেখেন, দুটো পার্ট আছে। একটা যেটা উনি ভাই বলেছেন যে আমরা ঢাকা শহরে পলিউশন, পপুলেশন বৃদ্ধি ওয়ান অফ দ্য রিজন, যেটা ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য নাম্বার অফ ইনক্রিজ অফ পপুলেশন। দেখা যাচ্ছে যে পপুলেশন বাড়ছে যে গতিতে, ডেভেলপমেন্ট তার চেয়ে অনেক কম গতিতে আগাচ্ছে। এটার সহজ রাস্তা যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সেটি হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। অর্থাৎ একটি হলো ডিসেন্ট্রালাইজেশন, আরেকটা হচ্ছে ঢাকা শহর এমন একটি জায়গায় অবস্থিত, প্রাকৃতিকভাবে আমরা সৃষ্টিকর্তার কাছে আমাদের শুকরিয়া করা উচিত। ঢাকা শহর থেকে বাংলাদেশের যে কোনো এলাকা থেকে 2 থেকে 2.5 ঘন্টায় আধুনিক যাতায়াত ব্যবস্থার মাধ্যমে ঢাকা শহরে পৌঁছানো সম্ভব। অর্থাৎ ঢাকা শহরের 2 কোটি মানুষকে তো আপনি গুলি করে মারতে পারবেন না, এদেরকে ডিসকারেজ করতে হবে। যদি আমি পঞ্চগড় থেকে 2 ঘন্টায় ঢাকায় এসে অফিস করতে পারি, কারণ গুলশানে যেতেই আমার 2 ঘন্টা লাগে, আমি যদি ট্রেন সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম এই জায়গায় যদি আমি নিয়ে যেতে পারি, যেটা সম্ভব। এবং আরেকটি তথ্য আপনাকে আমি দেই, পৃথিবীতে আন্ডার ডেভেলপড কান্ট্রি হ্যাভ দ্য বিগেস্ট অপরচুনিটি টু ইউজ দ্য লেটেস্ট টেকনোলজি। আমি কিন্তু পুরানো আমলের আঙ্গুল দিয়ে ঘোরানো টেলিফোন কিন্তু বাংলাদেশের লোক, এই আমাদের এই গরিব দেশের সাধারণ মানুষ চোখে দেখে না, ইয়ংরা। কিন্তু ডেভেলপড কান্ট্রিতে তাদের ওই জায়গার ভিতর দিয়ে আসতে হচ্ছে। অর্থাৎ আন্ডার ডেভেলপড কান্ট্রির সবচেয়ে বড় প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, অলওয়েজ উই ইউজ দ্য লেটেস্ট টেকনোলজি। আমরা এখন আমাদের যাতায়াত ব্যবস্থা সেই পুরানো আমলের ঢকঢক ঢকঢক ট্রেন দিয়ে আমি করব না। আমার প্রত্যেকটা রেল লাইন যেখানে বসাবো একদম হাই স্পিড ট্রেন বসানোর জন্যই শুরু করব। আমাকে সারা বাংলাদেশ নর্মাল ওয়েতে থাকবে, পার্ট বাই পার্ট আমাকে ওই জায়গায় যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে নদী পথ দিয়েছে, নদী পথ, সমুদ্রের ভিতরে যদি পৃথিবীতে শহর বানানো সম্ভব হয়, তাহলে আমরা এই নদী পথকে ব্যবহারযোগ্য কেন করতে পারবো না? আপনি ব্যবহার করতে পারবেন। আপনি বলেন যে নদী পথে, সমুদ্র পথে যে জায়গাগুলো হয়েছে, নদী বন্ধ করতে করতে ওইখানে শহর বানাই দিবে। তার মানে তো ওইখানে আমাদের এই যে মেনটেনেন্স, পৃথিবীতে আল্লাহ তাআলা এমন কোন জিনিস দেন না যেটা মেনটেনেন্স ফ্রি আপনি পাবেন। প্রত্যেকটা জিনিস, এমনকি বলেছে তুমি ব্যয় করো, এমনকি নদীর পানি দিয়ে ওযু করার সময় বলছে আপনাকে কম করে ব্যয় করতে বলেছে। অর্থাৎ সাশ্রয়ী ব্যবস্থাপনা সব জায়গায়। আমাদের এই প্রত্যেকটি ক্ষেত্রে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থটাকে সবার আগে দেখেছি। এই যে বক্স কালভার্ট বানানো হয়েছে, বানানোর জন্য অর্থ দেওয়া হয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন এটার মেনটেনেন্সের কোনো খরচ আলাদাভাবে কে কার কাছে যাবে, কে করবে, এটার কোনো নিয়ম নীতিই নাই। একটা ফোন আছে পর্যন্ত আপনার ফিল আপ হয়ে গেছে। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধেয় আলোচক যারা আজকে আছেন তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমি একটু সংশোধন করতে চাচ্ছি সাবেক চেয়ারম্যান আমাদের ওয়াসার, জি, ওনার একটা বক্তব্যের। উনি বলেছেন যে ওয়াসা এই মুহূর্তে পানির বিপরীতে তারা একটা ট্যাক্স নিচ্ছে, সুয়েরেজেরও করে, কিন্তু সুয়েরেজের জন্য আমরা সমপরিমাণ ট্যাক্স দিয়ে থাকি না। উনি ড্রেনেজের কথা বলেছেন, ড্রেনেজের জন্য আলাদা করে
কোনো ইয়া নাই। সুয়েরেজের জন্য আছে, ড্রেনেজের ড্রেনেজের জন্য জন্য আমাদের নাই। কোনো হেড নাই। জি। উনি ঠিকই বলেছেন। জি বলেন। তো এই শোয়ারেজ অ্যান্ড ড্রেনেজ আর অ্যাকচুয়ালি ব্যাপারটা তো হচ্ছে টোটালি আপনারা যারা এইটা সংস্থাগুলোর সাথে সম্পৃক্ত, এখন আমাদেরকে যদি এইভাবে আপনারা ড্রেনেজ আর শোয়ারেজকে যদি আলাদাভাবে বোঝাতে যান, তাহলে কিন্তু আমরা যারা ট্যাক্স পেয়ার Exactly, তাদের exactly. আমরা এটা কিন্তু প্রশ্ন। মনের একটা কষ্ট পাই যে আমরা ট্যাক্স দিচ্ছি অথচ আমরা সেই সার্ভিস পাচ্ছি না। সুযোগটা এই পাচ্ছেন না। ব্যাপারটা নিয়ে আপনারা একটু আলোচনা করুন জি বা একটা ব্যবস্থা না ঠিক গ্রহণ আছে করুন। আচ্ছা, ওকে। না, ওনার এটাই ঠিক আছে, এটা উনি যেটা বলছেন সেটা ঠিকই, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে যে আমাদের সিস্টেম হচ্ছে তিনটা, এটা আগে প্রথম বুঝতে হবে। এখন তিনটে সিস্টেমের ভিতরে সুয়ের সিস্টেমে যেখানে সুয়ের লাইন আছে সেখানে পানির যত ট্যাক্স দেয় সুয়ের ততটা যোগ হয়ে যায়, ডাবল হয়ে যায়। যেখানে ঠিকই। নাই, কিন্তু সেখানে- এটা তো মাত্র 20% জায়গায়, 20% জায়গায় সুয়ের লাইন আছে এবং সেই 20% জায়গা থেকে এই টাকাটা পায়। কিন্তু যেখানে এই সুয়ের লাইন নাই কিন্তু সেখানে ড্রেনেজ আছে। ড্রেনেজ আছে কিন্তু সেখানে তো অসা কোনো ট্যাক্স পায় না। সুতরাং অথচ শুধু পানিরটা এটা পায়। এটা শুধু পানিটা পায় আর কি। এগুলো তো কিছু problem এটা আছে। এটা অনেক প্রবলেম আছে আর কি এখানে। আর Typical. সুয়ের লাইন থেকে সুয়ের সিস্টেম থেকে যে টাকা পায় সেটার সার্ভিসটা কিন্তু পুরোপুরি জনগণ পাচ্ছে না। কারণ সুয়ের সিস্টেম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সুয়েজকে সুস্থভাবে ক্যারি করা, দেন এটাকে ট্রিটমেন্ট করে এটাকে ডিসপোজাল করা। কিন্তু আসলে এই সুয়েল লাইনও ঠিক নাই অনেকটা। বললাম তো যে সুয়েল লাইন কত ড্রেন লাইনে চলে গেছে, সুতরাং মাস অব দি লোড চলে গেছে বুড়িগঙ্গায়, আর সুয়ের যে ট্রিটমেন্ট প্ল্যান যেটা আছে সেখানে পৌঁছছে না ওটা। সুতরাং এই সার্ভিসটাও ঠিকমতো পাচ্ছে না জনগণ। স্বাভাবিক। এটার কারণও আছে, কারণ আছে এই জন্য যে যেখানে যত মানুষ বাস করার কথা তার চেয়ে অনেক বেশি মানুষ বাস করছে, অর্থাৎ হাই রাইজ বিল্ডিং হচ্ছে, যেখানে হয়তো আপনি ছোট একটা জায়গা ছোট একটা বিল্ডিং ছিল, চারতলা building এর জন্য সেখানে করা সেখানে হয়েছে। আপনি হয়তো 30টা ফ্ল্যাট হচ্ছে, 30টা ফ্ল্যাটে যে সুয়েজ তৈরি করছে ওর জন্য তো সুয়েজ লাইন করা হয়নি, যার জন্য ওভারফ্লো হতে বাধ্য। এবং ওভারফ্লোর সলিউশনটা হচ্ছে যে ওই ড্রেনেজ লাইনে কানেকশন দিয়ে দাও। connection করা। সুতরাং এটা এইভাবেই চলছে জোড়াতালি দিয়ে কোনো রকম। জোড়াতালি দিয়ে সুয়েজের যদি জোড়াতালি দিয়ে চলে না, আসতে হবে হ্যাঁ, তাহলে জোড়াতালি দিয়ে চলবে কেন? ট্যাক্সের কথা আসছে, বাংলাদেশের জনগণ ট্যাক্স দেন, যদিও উন্নত বিশ্বের মানুষ যেরকম সেবা পাচ্ছেন সেরকম ট্যাক্স দেন, আমাদের মানুষ খুব কষ্ট করে ট্যাক্স দেন, যেটুকু আমরা সেটুকু সেবা দিতে পারি না। এই সেবা সংস্থাগুলি কিন্তু শুধু ট্যাক্সের পয়সা চলে না, যে ওয়াসা শুধু ট্যাক্স পাবে সেই জন্য কাজ করবে বা সিটি কর্পোরেশন ট্যাক্স পাবে সেই জন্য কাজ করবে তা না। এনারা যে কোনো ট্যাক্স আদায় করেন তাতে অনেক বেশি গভর্নমেন্ট থেকে ভর্তুকি পান, এবং গভর্নমেন্ট তো আমাদের বিভিন্ন রকম সেবা দেওয়ার জন্য কমিটেড। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা বিষয় নিয়ে উনি যেসব বিষয় নিয়ে ওনার কথা বলার কথা না সেসব বিষয় নিয়ে কথা বলছেন, তার মানুষের ওয়েলফেয়ারের জন্য জনপ্রতিনিধিরা চেষ্টা করছেন। আমরা বিভিন্ন সেক্টরে যে বিশেষজ্ঞরা আছি, আমরা মনে হয় যে সমস্যার কথা না, যে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসবেন যে চ্যানেলে সেই চ্যানেলে যদি নজর আনা হয় অবশ্যই এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করো। আপনারা জানেন এই খালের ব্যাপারে, পূর্বাঞ্চলের দিক দিয়ে 300 ফিট খালের ব্যাপারে কিরকম অবস্থানে গভর্নমেন্ট, এবং আপনারা জানেন সেটা মানে অবিচল থেকে সেই খাল করা হচ্ছে, জমি অ্যাকুইজিশন হয়ে গেছে। অতএব আমার মনে হয় যদি আমরা ওই ওয়াসা সিটি কর্পোরেশন ঠেলাঠেলি না করে ট্যাক্স পেলাম তা না নিয়ে বাংলাদেশের মানুষ ওয়েলফেয়ার চাই, এবং ওয়েলফেয়ার কিভাবে দেওয়া যাবে এ ব্যাপারে যদি মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে বিশেষজ্ঞদের এরকম মতামত থাকে অবশ্যই জনগণ সেই সেবা পাবে। না কিন্তু এই দীর্ঘদিন ধরে কিন্তু সিটি কর্পোরেশন, আপনি বলছেন লোক বেড়ে যাচ্ছে, সবকিছু বেড়ে যাচ্ছে, প্রত্যাশা বেড়ে যাচ্ছে, ট্যাক্স বেড়ে যাচ্ছে, সবকিছু কিন্তু বেড়ে যাচ্ছে। মানুষ তো একটা সময় এই জিনিসগুলো শুনবে না। মানুষ যখন শুনবে না তোমার রিভোল্ট করবে। না মানে আমি কেন বলছি, তবে কোনো সিস্টেমে আমি কিন্তু আগে বলেছি কোনো যে আমাদের সিস্টেম প্রেজেন্ট সিস্টেম যেটা আছে, জি প্রেজেন্ট সিস্টেম যেটা আছে, আপনারা বলেছেন কথা এসছে যে এখন জলাবদ্ধতা নাই, জলজট আছে, এবং জলজটটার জন্য বিভিন্ন সংস্থার সাথে সাথে আমরা নিজেরাও দায়ী। আমি বলেছি আমরা সকল কর্তৃপক্ষ যদি সমানভাবে দায়িত্ব পালন করি, এটা ঢাকা শহর অবশ্যই একটা সহনীয় পর্যায়ে আসবে এই বিশ্বাস করি আমি। হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে, সবাই যদি করি, এখন সবাই যদি না করি তাহলে তো তারাও তো দায়িত্বপূর্ণ পদে আছে, কেন তারা করে? পদে থেকে কিছু করা সম্ভব না, শুধু পদে থেকে কিছু করা সম্ভব না। পৃথিবীর কোন জায়গাতেই পানিশমেন্টের বাইরে রাইট, কোন জায়গার উন্নয়ন হয়েছে বলে আমার জানা নাই। শুধু তাই না, মহান সৃষ্টিকর্তা প্রথমে বলেছে এ হচ্ছে একজন ফেরেশতা, ভালো ফেরেশতা,
কিছুদিন পর সেই সৃষ্টিকর্তাই বলেছেন এ হচ্ছে 1 নম্বরের শয়তান। অর্থাৎ মানুষকে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব থেকে সে সরে যায়, সে অন্যায় কাজ শুরু করে। অন্যায়কে বন্ধ করার জন্য কোরআনের পাতা খুললে আপনি প্রতিটি জায়গায় পাবেন হাত কাটো, পা কাটো, গলা কাটো, সবকিছু আছে। পুরস্কৃত করার কথা বলা আছে, আর পানিশমেন্টের কথা তার চেয়ে বেশি বলা আছে। অর্থাৎ পৃথিবীতে একটি রাষ্ট্রের ইতিহাস আপনি দেখাতে পারবেন না যে উন্নত হয়েছে আইন ছাড়া। এবং আইন যে কত ভাবে মানুষ এবং আইনের সাথে আইনের প্রয়োগ, আমি একটা সিম্পল আবার বলবো, আমেরিকার মতন একটি শহরে 6 ঘন্টা বিদ্যুৎ ছিল না। এর হিসাবটা হলো পৃথিবীর ইতিহাসের হাইয়েস্ট রেপ হয়েছে ওই 6 ঘন্টায়, পৃথিবীর ইতিহাসের হাইয়েস্ট শপ রবারি হয়েছে এই 6 ঘন্টায়, খুন লোকা। সেই অনুপাতে বাংলাদেশের মানুষ তো ফেরেশতা। বাংলাদেশে কত 6 ঘন্টা বিদ্যুৎ থাকে না। বাংলাদেশে প্রবলেমটা অন্য জায়গায়। আমার সন্তান অন্যায় করবে, আমার প্রথম কাজ হচ্ছে আমার কাজের বুয়ার ছেলেকে জেলখানায় দিয়ে দেওয়া। মন্ত্রী মহোদয় ওপেন ডিক্লারেশন দেয়, মন্ত্রীদের গাড়ি উল্টা দিক দিয়ে যাওয়া ন্যায়সঙ্গত, এ ব্যাপারে কোনো অসুবিধা নাই। ঢাকা শহরে ধানমন্ডির সব কি বলে বাণিজ্যিক ভবনগুলি উচ্ছেদ করতে হবে। আপনি যে দেখেন আমার মাননীয় প্রধানমন্ত্রীর আবাসিক এলাকার বাণিজ্যিক ভবন উচ্ছেদ করতে হবে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর অফিস যেটা আওয়ামী লীগের, সেটা তো একটা আবাসিক ভবনের ভিতরে, ওইটা উচ্ছেদ না করে আমারটা কেন আপনি উচ্ছেদ করবেন? এই যখন আমি দেখি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তখন আমি আইন মানতে চাই না। আমাকে বাধা দিলে আমাকে হয়তো কিছুদিন বাধা দেবেন, কিন্তু আমি চোখের সামনে দেখছি ওনা অমুক নেতার ছেলেকে বাধা দেওয়া হচ্ছে না, অমুক আইন ভঙ্গকারী এমপি তাকে কোনো কিছু করা হচ্ছে না, আমাকে করা হচ্ছে। এই যে ঘটনা, আইন হতে হবে সবার জন্য সমান এবং সমগ্র দেশে একই সাথে আইনের প্রয়োগ করতে হবে। এই বর্তমান সরকার যদি তার দলের, আমি বারবার বলি যে আমার এই সরকার যদি আমার দলের অন্যায়কারীদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয় এবং তাদের জন্য তদবির যারা করবে তাদেরকে প্রথম ধাক্কা দিয়ে জেলখানায় ঢোকায়, আপনি 6 মাসের ভিতরে ঢাকা শহরের চেহারা পরিবর্তিত দেখতে পাবেন। এবং আমি প্রায় একটি কথা বলি, সিঙ্গাপুরের লিফটের ভিতরে এখনো লেখা আছে, দিস লিফট ইজ ইকুইপড উইথ ইউরিন ডিটেক্টর। সিঙ্গাপুরের সভ্য সমাজ এক সময় কত খারাপ ছিল, এই 73, 74, 75 সনে তাদের লিফটে পায়খানা পেশাব করতো বড় পুরুষ, মহিলা এবং শিশুরা। সেটা বন্ধ করার জন্য সরকারকে এই কথা লিখতে হয়েছে, কারণ তারা দিনে দিনে এই পানিশমেন্টের মাধ্যমে আজকে সভ্য সমাজে পরিণত হয়েছে। পৃথিবীতে আইনের কঠোর শাসন সবার জন্য সমান যতদিন আমরা না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা কিন্তু এই জায়গাগুলি থেকে বের হয়ে আসতে পারবো না। এবং চাইলে 1 থেকে 1.5 বছরের ভিতরে মানুষের চরিত্রের পরিবর্তন করা যেতে পারে। আর বাংলাদেশের সবচেয়ে বড় ঐশ্বর্য হচ্ছে বাংলাদেশের ভাষা এক, কালচার এক। এবং একটি তথ্য যদি আপনাকে আমি দেই, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের মানুষ আইন কত সুন্দরভাবে মানে। রাস্তা পারাপারে 3 দিন মাত্র ফাইন করা হয়েছিল। 4র্থ দিন থেকে আমরা যে দৃশ্য দেখেছি, ফুটওভার ব্রিজ দিয়ে পার হওয়ার জন্য লাইন পড়ে গেছে। বাংলাদেশের 1 কোটি লোক বিদেশে বসবাস করে, শ্রমিক যারা ঢাকা শহরে কোনোদিন আসে নাই। আমাকে দেখান তো তারা ট্রাফিক আইন ভঙ্গ করার জন্য কোন কোন দেশে কতজন জেলখানায় আছে। তাহলে ঢাকা শহরে এসে সে ট্রাফিক আইন ভঙ্গ করে কেন? কারণ সেই জানে না, আমি জানি না কোনটা আইন আর কোনটা বেআইন। আমার গাড়ি পার্কিং করা থাকলে ফাইন করা হচ্ছে, আমি যখন বলি আমি গাড়িটা কোথায় পার্কিং করবো, জানি না স্যার, আপনি গাড়ি এখানে রাখছেন কেন? তাহলে তো সমাধান হলো না। তাহলে এখন যেটা স্যার, যদি এইভাবে আপনি বলেন, এক তো খালগুলা গায়েব হয়ে গেছে, এর অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে, কোনো নাই। ওয়াসা বলে যে তাদের খাতার মধ্যে 22টা আছে, হ্যাঁ, দেখতে পায় মাত্র 12টা, তাও ক্ষীণ, দখল হয়ে গেছে, দূষণ হচ্ছে, বিভিন্ন সময় উচ্ছেদ হচ্ছে। একদিন উচ্ছেদ হলে একদিনে যতটুকু উচ্ছেদ হয় তা 5 দিনে, হ্যাঁ, তার থেকে তখন জোরে সোরে লেগে যায় যে না, এইটার পুরোটা দখল করে ফেলতে হবে। যেটা হচ্ছে আসলে না, কিন্তু কেন পারছে না? কোন জায়গায় ব্যর্থতা? ওই যে বর্ষায় সব বললেন যে আমাদের দেশে আইন যেটা আর কি আইনের প্রয়োগ সবার জন্য মানা হয় না। কিন্তু যখন উচ্ছেদ অভিযানে যাচ্ছে তখন তো সবার জন্য আইন সমান না, সমানই হচ্ছে। তারপরেও কেন পারছে? তারপরেও তো আবার বসে যাচ্ছে দেখছি। এখন আসছে না, কেন বসছে? এটা নিশ্চয়ই কারোর সহায়তা পাচ্ছে তারা, যার জন্য আবার বসে যাচ্ছে। তো এইটা তো আসলে এটা সমাধান খুঁজে বের করতে হবে। খালি তাই না, ওখানে গেলে তারপর ওদেরকে দৌড়ানি দেয়, ম্যাজিস্ট্রেটও পালায়, পুলিশও পালায়। এর চেয়েও ডেঞ্জারাস জিনিস যেটা, নিশ্চয়ই তার ব্যাকিং আছে। তাহলে এই যে ড্রেন বন্ধ হচ্ছে, তার সবচেয়ে বড় খারাপ জিনিস হচ্ছে আমাদের পলিথিন। বাংলাদেশে পলিথিন ব্যাগ ইজ এ ব্যান্ড আইটেম। আপনাদের টেলিভিশনের রিপোর্টার
এটা আইডেন্টিফাই করে প্রচার করতে গেছে, তাকে গায়ে আগুন লাগানোর ব্যবস্থা করা হয়েছে। এখন আমার প্রশ্ন, পুলিশ ডিপার্টমেন্টকে ইন্টারভিউ নেওয়া হলো, বললো আমরা তালা চাবি দিয়ে দিয়েছি। তাহলে সন্ত্রাসীদের বোমা যেখানে আছে সেটা কি তালা চাবি দিলে পরে দায়িত্ব শেষ? সন্ত্রাসীরা বন্দুক বানাচ্ছে, কামান বানাচ্ছে, সেই ফ্যাক্টরিকে আপনি খালি তালা চাবিতে বন্ধ করবেন, না সেগুলি আপনি উচ্ছেদ করবেন? একটি প্লাস্টিক বানানোর ফ্যাক্টরিকে ভেঙে চুরমার করা হয়েছে, একটি প্লাস্টিক ফ্যাক্টরিকে উচ্ছেদ করা হয়েছে, সেই মালামালগুলিকে নিয়ে আসা হয়েছে? হয় নাই, তালা দেওয়া হয়েছে যাতে গর্ত করে সব আবার নিয়ে বের হয়ে যেতে পারে। এইটা তো সমাধান না। মোয়াশারী সাহেব বলছেন যে সিঙ্গাপুরের এই অবস্থা থেকে এখানে আসছে। সিঙ্গাপুর এখন পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন শহর। এটার জন্য কিন্তু আসলে সিঙ্গাপুর অনেক কাজ করেছে। আপনি আজকে দেখেন আমাদের মেয়র মহোদয় দুইজনই এই ঢাকা শহরের ফুটপাতের পাশ দিয়ে সব ডাস্টবিন দিয়ে দিয়েছেন, মনে করছে সবাই ওখানেই পরিষ্কার হবে না। কিন্তু এখন এটার তো আস্তে 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 এটা অবক্ষয় হয়ে থাকবে না আর কি। কিন্তু আসলে সিঙ্গাপুর যেটা করছে দেখেন, সিঙ্গাপুরে প্রত্যেকটা ইনস্টলেশন রাস্তার পিছনে তার ওয়েস্ট ম্যানেজমেন্ট তার দায়িত্ব। সুতরাং আপনি যদি কোনো দোকানে যান, খেতে পারবেন ঠিকই, কিন্তু ওর যে আবর্জনা হবে সেটাকে রাখার জন্য তারা একটা ব্যবস্থা করছে এবং মেনটেন করার, উনি আবার ওটাকে শহরের যে সিস্টেম আছে চলে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে সুয়েল লাইনগুলো বন্ধ হলো, এর কিন্তু অধিকাংশ দায়িত্ব কিন্তু আসলে আশেপাশের দোকান বাড়িঘর। আপনি দেখেন দোকানে যে ময়লা আবর্জনা হয়, ওই রাতের বেলায় সে ম্যানহোলটা খুলে ওর ভিতরে ফেলে দেয়। ফেলে দেওয়ার জন্য আজকে ওই যে বললাম যে 80% এরিয়া অলরেডি ব্লকড হয়ে গেছে। তো এই যে কাজটা হচ্ছে, এটা কিন্তু করার জন্য আইন দরকার। যার বাড়ির পাশে বা যে দোকানের পাশে ফুটপাথের ভিতরে ম্যানহোলের ভিতরে ওই দোকানের আবর্জনা পাওয়া যাবে, তার দায়িত্ব হবে ওটাকে ক্লিন করা। তাকে যদি করা হয়, জরিমানা করা হয় এবং সেই টাকা দিয়ে যদি ক্লিন করা হয়, দেখবেন কিন্তু তাহলে আপনার ওই এই যে সুয়েল লাইন বন্ধ হওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে, মানে হবে না অতটা। তো এখন এই জিনিসটা তো আমাদের আইন করতে হবে এবং সেটাকে আইনের ব্যবস্থা করতে হবে। এখন ওই ওয়েস্ট ম্যানেজমেন্ট যদি ওই ওয়েস্ট ফেলানোর জন্য যে ইগুলো দেওয়া হয়েছে আজকাল রাস্তাঘাটে, এগুলো আসলে বেশি দিন থাকবে না। কারণ এটা দায়িত্ব সিটি কর্পোরেশন যেভাবে মেনটেন করবে না, জনগণও অভ্যস্ত না ওইভাবে ফেলার জন্য। সুতরাং জনগণকেও বাধ্য করতে হবে যে সে যাতে এখানে ফেলে। সুতরাং ওই দোকানদার যদি বলে যে না আমার আবর্জনা আমি এখানে ফেলবো, একটা ঢাকা শহরে একটা জিনিস কিন্তু দেখেন ওয়েল ম্যানেজ, সেটা হচ্ছে ডাবের খোসা কিন্তু একটা বিরাট প্রবলেম ছিল। এখন যে ডাব বিক্রি করে তারই দায়িত্ব হচ্ছে ওটাকে ক্লিন করে নেওয়া, যার জন্য কিন্তু ক্লিন হচ্ছে। সুতরাং এই ব্যবস্থাটা আসলে আমাদের ঢাকা শহরের জন্য করার দরকার। এখানে ছোট্ট একটু কথা বলি, ডাবের খোসা কেন হয়? ডাবের খোসাগুলি বিক্রি করে তারা, কারণ ওগুলিতে ছোবড়া হয়। দ্যাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। তবে লাস্টে সিটি কর্পোরেশনে, আসলে সিটি কর্পোরেশনের এই উচ্ছেদের এই খালের এই জায়গাটাতে কতটুকু ক্ষমতা? এখানে সিটি কর্পোরেশনে আসলে কিছু করার নাই, খালটা পুরোপুরি ম্যান্ডেট হলো ওয়াসার, এখানে সিটি কর্পোরেশনে কিছু করার নাই। তবে খালের উপর দিয়ে রাস্তা করা হয়েছে, এটা সিটি কর্পোরেশন করেছিল। সেই সময় কোন অবস্থা প্রেক্ষিতে করেছে আমি বলেছি যে সে এলাকায় কোনো রাস্তা ছিল না। এই আমার তো এই পান্থপথ তো পুরো খাল ছিল, সবার সামনে দিয়ে এই রাস্তাগুলি। এবং আমি তো আমার তো মনে হয় যে এই খাল ভরাটকে প্রশংসিত হয়েছিল কোন এক সময় লোকজন, সেই সময় সবাই প্রশংসাই করেছে যে এদিক যাওয়ার জায়গা ছিল না। একদিন আমাদের ইকবাল হাবিব সাহেব বলেছিলেন যে এইভাবে রাস্তাটা না করে মাঝখান থেকে খালটা রেখে দুই পাশে যদি রাস্তা করা হতো, একটা সুন্দর জায়গা হতো। আমি বিশ্বাস করি না, কারণ আপনারা যান বনশ্রী আফতাবনগরে এখনো খাল খোলা আছে, আপনি নাকে হাত না দিয়ে ওই খালের নিচে যেতে পারবেন না, এমন দুর্গন্ধ সেখানে চড়ানো হয়। তো যে কথাটা মোবাশ্বের ভাই বলতে, মানে আসলে এটা গোজামিল হয়ে গেছে। মোবাশ্বের ভাই যেটা বলছিলেন, বলতে যে অনেক কথা বলেছেন, আইনের শাসন কথা একদিনে হয় নাই। যে আমাদের একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছিল, তারপরে দেশ কিভাবে পরিচালিত হয়েছে আপনারা জানেন। এই পরিচালনা করার জন্য কাদেরকে লালন পালন করা হয়েছে তারা জানেন, কারা মুসলমান হয়েছে তো আমরা সবাই জানি। তো এই সিস্টেমটা চলে আসছে, অতএব রাতারাতি সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব না। তবে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, শুধু আমরা দেখতে পাচ্ছি না, প্রশংসিত হচ্ছে, বিভিন্ন দেশটা সামনে দিকে এগুচ্ছে, বিভিন্ন সাইড থেকে এগুচ্ছে। আমার মনে হয় যে আমরা সব দিকে নজর রাখি, ধীরে ধীরে। অবশ্যই হতাশ হওয়ার কোনো কারণ আমি দেখি না। বাংলাদেশ মাত্র 9 মাস দেশ স্বাধীন করতে পেরেছে, আর আমাদের যে টুকিটাকি সমস্যা আছে, অবশ্যই আমরা বলিষ্ঠ নেতৃত্ব পেলে
এবং বলিষ্ঠ নেতৃত্ব যদি সুযোগ পায় অবশ্যই দেশটাকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবে এবং ছোটখাটো এই অ্যাডহক সমস্যা যেগুলি আছে সেগুলি থাকবে বলে আমি মনে করি। না, কিন্তু এটা তো পার্মানেন্ট হয়ে গেছে। না, এগুলো permanent হবে। এটা তো অ্যাডহক না। অনেক বড় বড় কাজ করা, অনেক বড় বড় কাজ করা হচ্ছে, এগুলি অনেক ছোট ছোট কাজ। আমার মনে হয় আমরা সবাই চেষ্টা, আমি বারবার বলছি, আমরা সবাই চেষ্টা করলে আইন করা এবং আইন প্রয়োগ করা। আমি সিটি কমিশনের ছিলাম যখন, আমি একদিন ওই নীলক্ষেত মার্কেটে গেলাম। নীলক্ষেত মার্কেটে লেপ্টোসের দোকানের ওখানে বেলা 10টার সময় দেখি দোকানগুলি খুলে তারা সমস্ত তোলাগুলি রাস্তার উপরে ফেলতেছে। আপনারা জানেন সিটি কমিশনের কর্মীরা সকাল 8টার মধ্যে রাস্তাগুলি ঝাড় দিয়ে ফেলায়। যদি রাস্তা ঝাড় দিয়ে ফেলায় সিটি কমিশন আর 10টার সময় ময়লাগুলি ফেলে, তাহলে অবস্থাটা কি হবে? যদি সিটি কমিশনের ওরকম ক্ষমতা থাকতো যে সাথে সাথে আমার ইন্সপেক্টর ফাইন করবে এবং ফাইন যদি না জমা দেয় তারপর দোকানে তালা লাগাই দেওয়া হবে, যদি এরকম ক্ষমতা যদি সিটি কমিশনের ইন্সপেক্টর থাকতো, অবশ্যই তিনি আর দ্বিতীয় দিনে ময়লাটা ফেলতেন না। সেজন্য কঠিন আইন দরকার এবং সেই আইনের প্রয়োগ দরকার। পুলিশ হাতে দেন তাহলে তো হবে না। সিটি কমিশনের কাছে ক্ষমতা থাকতে হবে, সেটা যে ফর্মে আসুক না এখন। হয়তো দুর্নীতি হবে, হতে তো একসময় ঠিক হয়ে যাবে। তো আমার মনে হয় যে আমরা গঠনতান্ত্রিক এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে এই সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। এবং ওনার এই কথাতে ফাইনালি আসলে আপনি মুবাশশির সাহেব এবং আনসারী সাহেব যেটা বলেছেন, প্রবলেমটা ওখানে যে আমাদের জনসংখ্যার চাপ অনেক বেশি ঢাকা শহরের উপরে। এখন এই যে ডেভেলপমেন্টটা হচ্ছে, এই ডেভেলপমেন্টের সাথে যদি ইনফ্রাস্ট্রাকচারটাই ইকুয়াল হারে ডেভেলপ করতো তাহলে কিন্তু সমস্যাটা হতো না। আজকে দেখেন যারা এই যে হাউজিং করছেন বিভিন্ন জায়গায় জায়গা ভরাট করে, সেখানে কিন্তু তাদেরই দায়িত্ব কিন্তু ছিল যে এখানে ওয়াটার সাপ্লাই, সুয়েজ সিস্টেম, সুয়েজ ট্রিটমেন্ট, না রাজু করে নাই। এট দ্য সেম টাইম এখন যারা করতেছে প্রাইভেট লেভেলে তাদেরও করছে না কিছু, বরং তারা যেসব খাল ছিল ওগুলো বন্ধ করে একটা প্লট বাড়াচ্ছে। বিষয় স্যার আমি অনুকূল বলতে চাচ্ছি, এখন পূর্বাচল বা উত্তরা এক্সটেনশন এরিয়া রাজুক মাত্র 2 লাখ 3 লাখ টাকা কাঠা জমি দিয়েছে, যে জমির দাম এখন 1 কোটি 2 কোটি টাকা। যদি রাজুক বলতো যে আমরা এখানে সমস্ত সিস্টেমগুলো করে দেবো, আরো 5 লাখ টাকা 10 লাখ টাকা দিতে হবে, অবশ্যই জমির মালিক দিত না। সবাই তাকিয়েছে গভর্নমেন্টের দিকে। তো গভর্নমেন্ট সব এত অ্যাফোর্ড করার মতো ক্ষমতা গভর্নমেন্টের নাই। অতএব প্রত্যেকটা কর্তৃপক্ষ চিন্তা করতে হবে যে আমার কাজ যেটা সেটা আমি কিভাবে করব, কার কাছ থেকে টাকা নিয়ে করবো। দেখেন একদিন আমি মানে প্রধানমন্ত্রী কার্যালয়ের মিটিংয়ে বলেছিলাম যে এখন যে ঢাকা শহর, এই আমরা যে হাতিরপুল, আপনার পিছনে যে হাতিরপুল, এই হাতিরপুল সব বাড়িঘর ভেঙে দিয়ে এটা এখন একটা প্ল্যান সিটি করা সম্ভব না। কিন্তু পূর্বাচল, উত্তর এক্সটেন্ড এরিয়া বা আপনার ঝিলমিল প্রকল্প, এগুলিতে তো এখন প্ল্যান করা সম্ভব। তো সব থেকে আমাদের অপরিচ্ছন্ন একটা জিনিস ঢাকা শহরে, যেখানে সেখানে তার জ্বলে এবং একটা বৃষ্টি অবস্থা, অনেকবার চেষ্টা করা হয়েছে। আমরা বলেছিলাম যে এখানে যেন কোনো ওই উপরে তার না থাকে, এভাবে সিদ্ধান্ত হয়েছিল। তারপর দেখা গেল একদিন যে এই সমস্ত বিদ্যুতের খুঁটি দাঁড়িয়ে গেছে, সব উত্তরা পূর্বাচল দেখবেন বিদ্যুতের খুঁটি সব দাঁড়িয়ে গেছে। এবং পরে বলা হলো বলে যে টেন্ডার অনেক আগে করা হয়েছে, অনেক আগে টেন্ডার করা হয়েছে, সে যদি খুঁটি পুঁতে ফেলা আমাদের সময় শেষ হয়ে গেছে। পরেও কিন্তু টোটাল ডেভেলপমেন্ট হবে। আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের ধন্যবাদ আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।